সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প দুই নারী। আমার বয়স তখন ৩১, আমার চুলের বয়স ১৮। ১৩ বছর বয়সে আমার পৈতের সময় শেষবার ন্যাড়া হয়েছিলাম। ভদ্রলোকের চুলের দিকে আমি আরেকবার তাকালাম। চমৎকার কালো কোঁকড়া কোঁকড়া চুল ওর ফর্সা রঙের সঙ্গে খুব মানিয়েছে। সাধারণ ফিল্ম স্টারদের মুখ যেমন মেয়েলি ধরনের হয়, তাপসবাবুর সেরকম নয়। ওর মুখে সবসময় একটা পুরুষযোগ্য বিষণ্ণতা। আমি বললুম, আপনার চুল দেখেই নিশ্চয়ই মেয়েরা আপনার ভক্ত হয়ে যায়। হতো এক সময়। উনি একটা দীর্ঘ নিঃশ্বাস লুকোবার চেষ্টা করলেন। চুপ করে রইলেন খানিকক্ষণ। তাপস রায়ের সঙ্গে আমার আলাপ ঘাটশিলায়। বাড়ির সকলে মিলে বেড়াতে গিয়েছিলাম সেবার। একদিন বিকেলে স্টেশনের প্ল্যাটফর্মে একটি সুদর্শন যুবককে পায়চারি করতে দেখে আমার বোন বলল, ছোটো মাসি দেখো দেখো, ওই ভদ্রলোককে ঠিক তাপস কুমারের মতন দেখতে, অবিকল। ছোটো মাসি বললেন, হ্যাঁ হ্যাঁ তাই তো, বোধহয় সত্যি তাপস কুমার। মেয়েদের আলোচনা শুনে বুঝলুম ওদের আলোচ্য জনৈক সিনেমার তাপস কুমার, যিনি 5 বছর আগেও দারুণ পাঠ করতেন। কি ভীষণ নাম ছিল ওর, উত্তম কুমারকে কম্পিট করত। কিন্তু হঠাৎ বইতে নামা বন্ধ করে দিয়েছেন, কেন কে জানে। এবং আপাতত প্ল্যাটফর্মে পায়চারিরত ওই যুবকটি তিনি না হয়ে যান না। আমার ছোট বোন বলল, দাদা তুমি আলাপ করে এসো না। আমি বললাম, ধ্যাত। পরদিন বাজারে মুরগির ডিম খুঁজে পেলাম না। কেউ কেউ সন্ধান দিল যে রায়বাবুর পোলট্রিতে পাওয়া যেতে পারে। খুঁজে খুঁজে সেখানে গিয়ে দেখলাম পোলট্রির মালিক রায়বাবুই গতকাল সন্ধ্যাবেলা দেখা সেই যুবক, অর্থাৎ সত্যিই তাপস কুমার। সিনেমায় 2-1 নায়কের নাম কয়েক বছর খুব শোনা যায়, তারপর হঠাৎ তারা অদৃশ্য হয়ে যায়। এমন দেখেছি বটে। তারা কোথায় চলে যায় এতদিন বুঝিনি, কিন্তু তারা ঘাটশিলায় গিয়ে মুরগির ব্যবসা করে এটা বিশ্বাস করা সত্যি শক্ত। ভদ্রলোকের বয়স 37, স্বাস্থ্য চমৎকার, তবে গলার আওয়াজটা খ্যাচখ্যাচে ধরনের, ভাঙা ভাঙা। এই গলা দিয়ে অভিনয় করা চলে না। আগে নিশ্চয়ই গলার আওয়াজ ভালো ছিল। ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়ে গেল বেশ। আমি ভদ্রতা বশে জিজ্ঞাসা করলাম, আপনি অভিনয় ছেড়ে দিলেন কেন? এর উত্তরে তিনি আমাকে একটা ভূতের গল্প শোনালেন। জানি না কতদূর সত্যি বা মিথ্যে। তাপস কুমার মোট 5খানা সিনেমাতে নেমেছিলেন, বেশ নাম হয়েছিল। একবার একটা ছবিতে অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছিলেন। হঠাৎ আরও 3খানা ছবির কন্ট্রাক্ট ক্যান্সেল করে বিদায় নিলেন চিত্র জগৎ থেকে। কেন? সাধারণত কোনো নায়িকা হঠাৎ বিয়ে করে ফেললে ফিল্ম ছেড়ে দেয়। নায়করা তো বুড়ো হয়ে কাকা জ্যাঠারও পাঠ করে। আপনি অসময়ে ছাড়লেন কেন? 2 নারীর জন্য। ফিল্মে নামার আগে থেকেই আমি এদের দুজনকে খুবই ভালোবাসতুম। একজন আমার মা, আরেকজনের নাম ছিল গায়ত্রী। দুজনকেই আমি হারিয়েছি। মানে? ওরা কি? হ্যাঁ, মারা গেছেন। মা ছিলেন আমার ফিল্মে নামার ঘোরতর বিরোধী, আর গায়ত্রীর জন্যই আমি প্রথম ফিল্মের নায়ক হওয়ার সুযোগ পাই। এরা দুজনই দুজনকে একেবারেই পছন্দ করতেন না। আমি পাড়ার থিয়েটারে পাঠ করতুম, আর গায়ত্রী রেডিওতে নাটক করত। 2-একটা ফিল্মেও নেমেছে। অনেক লোকের সঙ্গে চেনা জানা ছিল। আমি আমাদের পাড়ায় যেবার পথের দাবি নাটকে সব্যসাচীর পাঠ করি, সেবার গায়ত্রী ফিল্মের অনেক লোককে ডেকে এনে দেখিয়েছিল আমার অভিনয়। ওদের মধ্যে ছিলেন সাত্যকী বসু। তিনি আমাকে ডেকে নিলেন তার পরের ছবির জন্য, তা একেবারে হিরোর ভূমিকায়। এরকম সুযোগ অনেকেই পায় না। তাহলে বুঝতেই পারছেন
গায়ত্রীর প্রতি আমার কতখানি কৃতজ্ঞতা থাকা উচিত। আর আমি ওকে ভালোবাসতাম সত্যি, কিন্তু মা ওকে দু চোখে দেখতে পারতেন না। মায়ের ধারণা ছিল এই নষ্ট মেয়েটা আমাকে কুপথে নিয়ে যাচ্ছে। আমি ছিলাম মায়ের এক ছেলে, মাকে কোনো দুঃখ দেবার কথা ভাবতেই পারতাম না। অথচ গায়ত্রী আমার জীবনটা দখল করে নিয়েছিল। এটা একটা সমস্যা বটে। সমস্যার সমাধান মা নিজেই করে দিলেন। আমার প্রথম ছবি রিলিজ করার 1 মাসের মধ্যেই মা মারা গেলেন। চারিদিকে আমার তখন নাম ছড়াচ্ছে, তার মধ্যেই এই দুঃসংবাদ। ইতিমধ্যে আমি আরও 2টো ছবির কন্ট্রাক্ট পেয়েছি। সাত্তকী বসুর পরের ছবির শুটিং শুরু হবে 15 দিনের মধ্যে। গণ্ডগোল বাঁধল শ্রাদ্ধের সময় মাথা ন্যাড়া হওয়ার ব্যাপারে। গায়ত্রী বলল, খবরদার, তুমি মাথার চুল কামিও না। তোমার অমন সুন্দর চুল, স্কুল কলেজের ছেলেরা এর মধ্যেই তোমার মতন চুল ছাঁটতে শুরু করেছে। এখন ন্যাড়া হলে তোমার ইমেজ নষ্ট হয়ে যাবে। তুমি মামুনকে মূল্য ধরে দাও। সব দিক ভেবেচিন্তে আমি গায়ত্রীর কথাই মেনে নিলাম। শ্রাদ্ধ শান্তি চুকে গেল। তার বছরখানেকের মধ্যে আমি রীতিমতো বিখ্যাত। গায়ত্রীকে বিয়েও করেছি। বাগবাজার থেকে উঠে গেছি নিউ আলিপুরে। চোখে কালো চশমা পরে ঘুরি। মায়ের মৃত্যুবার্ষিকীর ঠিক আগের দিন মাকে স্বপ্নে দেখলাম। স্বপ্নই বলতে হবে, ঠিক যেন মা আমার শিয়রের পাশে এসে দাঁড়িয়েছেন। খুব দুঃখিতভাবে বললেন, খোকা, তুই ওরকম একটা অনাচার করলি। আমাদের বংশে কেউ এরকম করেনি। তুই বার্ষিকীর দিন মাথাটা একেবারে ন্যাড়া করে ফেল, নইলে অসৌচ সম্পূর্ণ হয় না। ঘুম ভেঙে উঠল, আমার মনটা খুব দমে গেল। মায়ের জন্য কষ্ট হতে লাগলো খুব। গায়ত্রী বাপের বাড়ি গিয়েছিল। সকালেই ওকে টেলিফোন করলাম, আমি আজ মাথা কামাবো। গায়ত্রীর সঙ্গে সঙ্গে ছুটে এলো এ বাড়িতে। তুলকালাম কাণ্ড করল চেঁচিয়ে। আমার কুসংস্কার নিয়ে বিধিয়ে বিধিয়ে কথা বলতে লাগলো। সেবারও ন্যাড়া হওয়া হলো না। তার কয়েকদিন বাদেই আমার সামনের দিকের একাদা চুল পেকে উঠল। আমি তাকিয়ে দেখলাম তাপসবাবুর একটিও চুল পাকা নয়, যাকে বলে ভ্রমর কৃষ্ণ। কিন্তু জিজ্ঞাসা করলাম না। তাপসবাবু আবার বললেন, 31 বছর বয়সে কি কারোর চুল পাকে না? হয়তো পাকে, কিন্তু 7 দিনের মধ্যে কারোর মাথার সমস্ত চুল একেবারে পেকে যেতে দেখেছেন? আমার তাই হলো। তারপরে শীতকালের গাছের পাতার মতন রোজ ঝরঝর করে খসে পড়তে লাগলো আমার চুল। গায়ত্রী একদম বিশ্বাস করলো না ব্যাপারটা। ওর ধারণা আমি কোনো ওষুধ টষুধ মাখিয়ে এরকম করেছি। কয়েকদিনের মধ্যে আমি সম্পূর্ণ ন্যাড়া হয়ে গেলুম। আমার আর চুল ওঠেনি মাথায়। কিন্তু আপনার ভদ্রলোকের মাথার চুলগুলো সব তুলে ফেললেন। নিখুঁত পরচুলা, কিন্তু কি বিভৎস ওর মাথাটা। ওখানেই থামেনি। বছরখানেক বাদে হাসপাতালে বাচ্চা হতে গিয়ে গায়ত্রী মারা যায়। তার আগেই আমার ভুরু পাকতে শুরু করে। ঘন ভুরু দুটোর নকল। আমি বললাম, এ তো এক ধরনের অসুখ, চামড়ার অসুখ। আপনি চিকিৎসা করাননি? চূড়ান্ত করেছি, যতদূর চিকিৎসা সম্ভব। শুনুন না। এরপর শুরু হলো আরেকজনের প্রতিশোধ। মরে যাওয়ার অল্প কয়েকদিন পরেই স্বপ্নে দেখা দিল গায়ত্রী। দারুণ ক্রুদ্ধ চেহারা। কি বলল জানেন? আমি কি করে জানব? বললে, মায়ের জন্য তুমি অমন সুন্দর চুল নষ্ট করলে, আমার জন্য কিছু ত্যাগ করলে না? আমি বুঝি তোমার কেউ না? আমি জিজ্ঞাসা করলাম, কি দেব তোমাকে? গায়ত্রী আমার গলার দিকে আঙুল দিয়ে দেখালো। মনে পড়ল, গায়ত্রী আমার গলার আওয়াজ সবচেয়ে বেশি পছন্দ করত। নিজের গলার আওয়াজ আমি কি করে ত্যাগ করি বলুন? কিন্তু গায়ত্রী রোজ স্বপ্নে ভয় দেখাতে লাগলো। ওর জন্য ফিল্ম থিয়েটারে অভিনয় বন্ধ করলাম, তবু নিষ্কৃতি নেই। ভদ্রলোক হঠাৎ খুব কাঁদতে লাগলেন। গলার মধ্যে ঘর ঘর শব্দ হতে লাগলো। আমি বললাম, এ তো নিশ্চয়ই মানসিক অসুখ, আপনাকে মানতেই হবে। অ্যানালাইসিস করলে মানসিক, শুধু মানসিক?
গায়ত্রী জোর করে আমার গলার আওয়াজ বন্ধ করতে চেয়েছিল। এই দেখুন। তাপসবাবু মাফলার খুললেন। তার গলায় 3টে লাল দাগ। স্বপ্নের মধ্যে নিজেই নিজের গলা টিপে ধরেননি তো? ভদ্রলোক নিজে যথেষ্ট বুদ্ধিমান, সুতরাং আমার কোনো উপদেশ দেওয়া মানায় না। আমি চুপ করে রইলাম। তাপসবাবু এমন কাঁদতে শুরু করলেন যে এরপর কথা বলাই মুশকিল হয়ে দাঁড়ালো। কোনো রকমে ফ্যাসফ্যাসে করে বললেন, সবটা গলার আওয়াজ নিয়ে নেবে, সবটা, তার আগে থামবে না। তাপসবাবুকে বিশ্রাম নিতে বলে আমি উঠে চলে এলাম। পরের বছর খবর পেয়েছিলাম উনি গলার ক্যান্সার অসুখে মারা গেছেন। নমস্কার।